চোখ খুলে দেখো না। গতকাল শুতে যাওয়ার আগে ঠিক আগের মুহূর্তেই দেবজিৎ রায় সংক্রান্ত একটা টুইট যেটা আমি করেছিলাম ব্যক্তিগতভাবে আমার চ্যাট ফোরামে প্রায় 2 বছর আগে, সেটা আমার টাইমলাইনে এলো, তো ওইটা আমি একটু রিশেয়ার করলাম। তো সেটা সংক্রান্ত কিছু কথাবার্তা বলবো যে ভারতীয় ফুটবলের বা বাংলার ফুটবলের দায়ভার তো আমার চ্যাট ফোরাম নেয়নি, কিন্তু ঘটনাচক্রে সেটাই হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। তো সেই বিষয়ে আরও বিশদে আলোচনার পূর্বে আরেকটি ইন্টারভিউ নিয়ে কথাবার্তা বলবো। গতকালই দেখলাম এসএসসিএনের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে একটা ইন্টারভিউ, কলকাতায় রয়েছে যিনি জার্মান কনসুলেটের প্রধান ভদ্রমহিলা, ওনার সাথে একটা ইন্টারভিউ ছিল এসএসসিএনের। ছোট ইন্টারভিউ, খুব বড় নয়, কিন্তু খুব বেশি আমার ইন্টারেস্টিং মনে হয়নি কন্টেন্ট ওয়াইজ, তাই শেয়ার করিনি, কিন্তু আপনারা নিজেরা দেখে নিতে পারেন। সেখানে কিছুটা ফুটবল নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ভদ্রমহিলা ব্যক্তিগতভাবে অতটা ফুটবলের সাথে যুক্ত নন, যদিও উনি ওনার যে ব্রিটিশ কনসুলেটের যে কলকাতার হেড যেটা ফ্লেমিং, তার সম্পর্কে বলেছে উনি ফুটবল নিয়ে যথেষ্ট আগ্রহী, এবং আমি ওনাকে চিনিও ব্যক্তিগতভাবে। অবশ্যই আপনারা দেখেছেন উনি যথেষ্ট অ্যাক্টিভ, এবং আমার চ্যাট ফোরামে অনেক লেখালেখি করেছেন, মানে ট্যাগ করেন। উনি আরও বলেছেন যে কলকাতার এবার যে দুর্গাপুজোয় উনি আশা করছেন যে প্রচুর জার্মান ট্যুরিস্ট আসবে। সেটা অবশ্যই অনুমেয়, খুব একটা কঠিন নয় সেই অনুমানটা করা। কিন্তু শেষের দিকে দুটো প্রশ্ন করেছেন যিনি প্রশ্নকর্তা, সেখানে একটু শিক্ষার অভাব আছে। প্রথমত বলি, ফ্লাইট নিয়ে বাঙালির এখনও একটা অদ্ভুত একটা নস্টালজিয়া আছে, সেটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও আছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক চিন্তাভাবনা, যে যাই চিন্তাভাবনার ধারক হোক না কেন, তার একটা একটা চাহিদা আছে। হ্যাঁ, সে তৃণমূলপন্থী হোক বা বিজেপিপন্থী, সিপিএমপন্থী, সব পন্থী নির্বিশেষে যে কলকাতা থেকে ইউরোপের ডাইরেক্ট ফ্লাইট, এবং আমরা মাঝে মধ্যে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় ওই নিয়ে সোচ্চার হন, আম পাবলিকও সোচ্চার হন, এই পক্ষ সেই পক্ষ সকলেই। এবং এখানেও ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে লুফথানসার ফ্লাইটটা আপনারা কবে আবার চালু করবেন, তো উনি পরিষ্কার বললেন এই মুহূর্তে সম্ভাবনা নেই। আমি ব্যক্তিগতভাবে কর্মসূত্রে প্রথমবার যখন আমেরিকা গিয়েছিলাম, বেশ অনেক বছর হয়ে গেল, আমিও ওই লুফথানসা এয়ারে গিয়েছিলাম। সেটা অনেক বছর আগে, আমরা এখন 2025 দাঁড়িয়ে, আর কয়েকদিন বাদেই বিশ্বকর্মা পুজো, তারপর দুর্গা পুজো। দেখুন, ওটা আর আসবে না, লুফথানসা এয়ার চট করে আসবে না। কেন আসবে না বুঝতে হবে। বর্তমানটা পৃথিবীটা অনেকটা বদলে গেছে। আপনারা যদি গ্লোবাল এয়ারলাইন্সের বাজারটা দেখেন, অন্তত ভারতের আর ইউরোপের মাঝে, সেখানে কিন্তু এই মুহূর্তে দাপাচ্ছে কারা? সেই এমিরেটস, এতিহাদ, কাতার এয়ার, তিনটে মিডল ইস্টের। ছোটো ছোটো আরও আছে, ওমান এয়ার খুব একটা ভালো নয়, কিন্তু এই তিনটে মূলত এমিরেটস, এতিহাদ, কাতার, তিনটে এখন বিগ বস। ঠিক আছে, কোনো ভারতীয় এয়ার ইন্ডিয়া নয়, কোনো লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ নয়। এই মুহূর্তে এই তিনজনই বিগ বস। তার মধ্যে ওই এমিরেটসের আমি যখন উঠলাম ফ্লাইটে কলকাতা টু দুবাই, সেই ফ্লাইটে লেখা রয়েছে পরিষ্কার ফুড মেনুতে কলকাতা টু দুবাই, বাংলা, ইংরেজি, হিন্দি অপশান। তো সেটা শুনে প্রথমে কেউ বলে এটা বাংলাদেশিদের জন্য নাকি লেখা, যদিও পরিষ্কার লেখা কলকাতা টু দুবাই ফ্লাইট, এবং সেই ফ্লাইটটা কিন্তু সেই আগেকার মতো, সে লুফথানসার সময়ের মতো, কিন্তু সেটা ওরকম ঢাকা, কলকাতা, দুবাই নয়। কলকাতায় ছাড়ছে, দুবাইতে নামছে, দুবাই থেকে ছাড়ছে, কলকাতায় নামছে। এই ফ্লাইটটা কোনো ভায়া নয়। সুতরাং এই ধরনের প্রশ্ন থেকে আশা করি এবার আস্তে আস্তে আপনারা বেরিয়ে আসবেন। মানে আজকের দিনে দাঁড়িয়ে নেই তো, ধরুন একটা ফ্লাইট এলো, একটা লুফথানসা ফ্লাইট এলো, যার একটু পয়সা আছে, একটু
ব্যয় করার অর্থ ব্যয় করার সুযোগ আছে, সে উঠবে না সেই ফ্লাইটে। কেননা এই সার্কিটে বেস্ট ফ্লাইট হলো আপনার ওই এমিরেটস, কাতার, এতিহাদ। ঠিক আছে? সুতরাং ওই ভাবনা থেকে বেরিয়ে আসুন যে কবে একটা ইউরোপ ডাইরেক্ট ফ্লাইট, আর ইউরোপ নিজেই পড়ে গেছে। আমি জার্মানিতেও থেকেছি কর্মসূত্রে, বেশ কিছুদিন থেকেছি। ভালো গুণ মন্দ গুণ সব কিছু মিলিয়ে মিশিয়ে বলছি, অত ডিটেলে না গিয়ে যে অন্তত ফ্লাইটের ক্ষেত্রে ওই ভাবনা থেকে বেরিয়ে আসুন যে কবে কলকাতা জার্মানি, কলকাতা লন্ডন ডাইরেক্ট ফ্লাইট হবে। ব্রিটিশ এয়ারওয়েজের আর সেই সুদিন নেই, বা সেই বর্ণময় দিনগুলো নেই, লুফথানসারও আর নেই। আরও একটা প্রশ্ন আমি দেখি মাঝে মধ্যে বাঙালি করে, ফুটবল প্রেমীরা একটু বেশি বেশি করে করে, যার মধ্যে অনেকটা আধিক্যতা আছে, অনেকটা অশিক্ষা রয়েছে এবং অনেকটাই ভিকিরিপনা আছে, যে আপনারা আমাদের ফুটবলটা উদ্ধার করে দিন, আপনারা জার্মানি আপনারা আমার ফুটবলটাকে উদ্ধার করে দিন, আপনার ইংল্যান্ড আপনার আমার ফুটবলটাকে উদ্ধার করে দিন। কেন মশাই? আপনার সম্বলে থাকলে, ক্ষমতায় থাকলে আপনি মাংস ভাত খাবেন, নয় ডাল ভাত খাবেন, নয়তো রাস্তায় ভিক্ষে করবেন। ভারতের ফুটবল, বাঙালির ফুটবল অবাঙালি উন্নতি করে দেবে, নাকি ইংরেজরা উন্নতি করে দেবে, নাকি জার্মানরা উন্নতি করে দেবে? কেন করবে? কে কার এই দুনিয়ায়? আজকে যদি আপনার মাছ কেনার ক্ষমতা না থাকে, আপনার পাশের বাড়ির লোক এসে আপনাকে মাছ কিনে দেবে? বিদেশিরা এসে আপনার মাছ কিনে দেবে? আপনার উন্নতি আপনাকেই করতে হবে। ঠিক আছে? অনেক বাঙালি বলে না, বাঙালি ফুটবলার কেন উঠছে না? কী করে উঠবে? এরা হাওয়ায় ম্যাজিক করে উঠবে বাঙালি ফুটবলার? আপনি নিজেই যদি, আপনি নিজে বাঙালি হয়ে যদি দক্ষ, একটা সুযোগ্য বাঙালি ফুটবলারকে সাপোর্ট না করেন, তার উন্নতিতে যদি আপনি নিজে পাথেয় হয়ে দাঁড়ান, সে বাঙালি ফুটবলটা উঠবে কী করে? ম্যাজিক নাকি? এই যে দেবজিৎ রায়ের কথা বললাম, তার সম্পর্কে প্রথমে আমি টুইটটা শেয়ার করেছিলাম 2 বছর আগে। কেননা তখন কি হয়েছিল, একটা অনূর্ধ্ব-17 একটা ম্যাচ হয়েছিল ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগানের। সেই ম্যাচে দেবজিৎ নিজে একটা গোল করেছিল, 2টো গোল করিয়েছিল। এবার সেই ম্যাচটার, তখন আমি কলকাতায় ছিলাম না, তো এক্সট্রা টাইমে শেয়ার করেছিল একটা 14 মিনিটের একটা ক্লিপ। দেখলাম ম্যাচের স্ট্যাটিস্টিক্সে গিয়ে দেখলাম যে সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কাকে করা হয়েছে? গুরনাজকে। কেন না, তখন ওই ইস্টবেঙ্গল ওই মূর্খ সমর্থকরা যারা ভাবতো বা এখনও ভাবে যে অবাঙালি প্লেয়ার মানেই ভালো, তারা তখন গুরনাজ আর গুইতে 2টো প্লেয়ার নিয়ে তখন উন্মাদ। হচ্ছে কোয়াদ্রাতে এমন 2টো মণিমাণিক্যকে নিয়ে এসছে, হিরে মাণিককে নিয়ে এসছে, যারা মানে জ্বলবে, মানে ইস্টবেঙ্গল মশাল পুরো জ্বালিয়ে দেবে। তো সেই জন্য প্রায় প্রত্যেকটা অনূর্ধ্ব-17 ম্যাচে গুরনাজ খেলতো, এবং যাই খেলতো দেখতাম ওকে ম্যান অফ দ্য ম্যাচ করে দেওয়া হতো। কিন্তু সেই ম্যাচটাতে আমি দেখলাম এই টিপস থেকে অসাধারণ শিক্ষার পরিচয় দিয়েছে দেবজিৎ রায়। মানে যেইভাবে বলটা ধরছে, ছাড়ছে, কোমর মোচড় করছে, বডি ব্যালেন্স যেইভাবে, দুপা সাবলীলর যে বলটা ম্যানেজ করছে, যেটা আমি আমার আগের অডিওটাতে আলোচনা করলাম যে বিষ্ণু কেন ফেল, সেখানে কিন্তু মূলত আমার আলোচনার বিষয় ছিল যে আধুনিক ফুটবলে আপনাকে কী করে বলটা ম্যানেজ করতে হবে। কারণ এখন অনেক অর্গানাইজড ফুটবল, এখন দেখবেন বিকাশ পাজি এরা অনেক অশিক্ষিত কথাবার্তা বলে, মানে তারা তো ফুটবলার হিসেবে ভালো ছিল, কিন্তু আজকের দিনে ফুটবল সম্পর্কে তাদের জ্ঞানটা নিয়ে আমাকে যদি বিশ্লেষণ করতে হয়, বলতে চূড়ান্ত অশিক্ষিত এই ধরনের বিকাশবাজিরা। আগেকার দিনে আই লিগে, NFL-এ অতটা অর্গানাইজড ফুটবল হতো না, ভালো বিদেশি কোচ ছিল না, মানে ইন্ডিভিজুয়ালিস্টিক একটা খেলার একটা চল ছিল। আপনি একা একা ম্যাভরিকের মতন কাটিয়ে কুটিয়ে ঢুকে গেলেন, এখন সেটা পারবেন না। আপনাকে কিন্তু পুরো একটা অর্গানাইজড অ্যাটাক অপোনেন্ট, আপনি বলতেন কেন এরকম হলো, দুনিয়াটাই এরকম হয়ে গেছে। একটা সময় ছিল তীর ধনুক নিয়ে ঢুকে যেত, অভিমন্যু ঢুকে গিয়েছিল, অর্জুন ঢুকে যেত। এখনকার দিনে কি সেটা সম্ভব যে আপনি একা একা গিয়ে একটা লড়কে লেঙ্গে? এখন সিনেমাতে ওই জিনিসগুলো দেখবেন না। আগেকার দিনে যে সিনেমাগুলো, তো সেখানে সানি দেওল, আপনার অক্ষয় কুমার, তারপর সলমান খান একা একা ঢুকে যেত। এখন দেখবেন এই যে রঙিন জগতে, সিনেমার জগতেও এই কনসেপ্টগুলো একটা দেখছেন না, কারণ বাস্তবে হওয়া সম্ভব নয়।
আজকের দিনে আপনি দারুণ একটা সোলজার, আপনি একটা যুদ্ধ জিতিয়ে দেবেন কোনো একটা দেশকে ব্যক্তিগতভাবে, মানে হাতে গদা ফদা নিয়ে, সম্ভব নয়। ফুটবলেও কিন্তু এভলিউশন হয় মানুষের চিন্তা ভাবনায়। আজ থেকে 50 বছর আগে মানুষ একজন কোচ যেভাবে ভাবতো, আজকের দিনে তো সেরকম ভাববে না। মানুষ দিনকে দিন বেশি জটিল করে ভাবে, কমপ্লেক্স করে ভাবে। তো আপনাকে অর্গানাইজড হতে আটকে দেবে, যেভাবে বিষ্ণুকে আটকে দেওয়া হয়, যেভাবে ডেভিডকে আটকে দেওয়া হয়। সেই জন্য আপনাদেরকে কিন্তু দেখতে হবে একটা ছেলে কীভাবে সুশিক্ষিত ফুটবল পরিবেশন করছে নাকি অশিক্ষিত ফুটবল। বিষ্ণু ডেভিডেরা অশিক্ষিত, এরা ফুটবলার হিসেবে অশিক্ষিত। সেই তুলনায় দেবজিৎ অনেক বেশি শিক্ষিত, কিন্তু সেই ম্যাচে বাঙালির ওই একটা ইনফেরিটি কমপ্লেক্স আছে চূড়ান্ত, যার ফলস্বরূপ দেবজিৎ রায়কে নিয়ে কোনো আলোচনা হচ্ছিল না। আমি প্রথম ওই ভিডিওটা কাটিং করে বারবার টুইট করলাম, তারপর ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপ আর লোকাল মিডিয়া হঠাৎ দেবজিৎ রায় নিয়ে আলোচনা শুরু করলো। এরকম ঘটনা বারংবার ঘটেছে। আমি যে প্লেয়ারগুলোর নাম উল্লেখ করেছি প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে ঘটেছে। তন্ময় দাস সম্পর্কে একই ঘটনা। তখন আমি ব্যারাকপুরে একটা ম্যাচ দেখতে গিয়েছিলাম কলকাতা ভ্রমণের সময়। ওরকম মাঠে গিয়ে দেখছি খেলা হচ্ছে, তন্ময় দাস দেখুন অসাধারণ, তার বল কন্ট্রোল একটা শিক্ষা রয়েছে। তার আগেও একটু পূর্ব পরিচিতি ছিল, মানে একটু হোমওয়ার্ক করা ছিল ওর সম্পর্কে। তো গোটা তখন একটা I-League 2 এর ম্যাচ খেলছিল ইস্ট বেঙ্গল। গোটা প্রথমত দাপিয়ে খেললো এবং সুশিক্ষার পরিচয় দিল তন্ময় দাস। সেকেন্ড হাফে ওকে নামালো না, কোনো একটা অজ্ঞাত কারণে বিনও নামালো না। আমি সেটা নিয়ে লেখালেখি করলাম। আস্তে আস্তে লোকে তখন তন্ময় দাস কী জিনিস বুঝতে পারছে। সেই মুহূর্তে তখন যারা ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যান ক্লাব, ইউটিউবার, তারা তো তাদের মধ্যে না আছে শিক্ষা, না আছে সততা, মানে ইন্টিগ্রিটিও নেই, আর কম্পিটেন্স ইন প্রফেশনও নেই। তারা তখন ওই নাসিব রহমান নিয়ে খুব হইচই করছে, বলছে নাসিব দারুণ প্লেয়ার, তন্ময় বাজে প্লেয়ার। পরবর্তীকালে তারা বলুন না, নাসিব নাকি CDM নয়, নাসিব অ্যাটাকিং মিডিয়া, মানে যখন যেটা মূর্খকে বিক্রি করা যায়, ইস্টবেঙ্গল যে মূর্খ যে জনতা রয়েছে তাদের বিক্রি করা যায়। তন্ময় দাসের ক্ষেত্রে একই ঘটনা ঘটল, যেটা দেবজিৎ রায়ের ক্ষেত্রে ঘটেছিল। আমাকেই কিন্তু ব্যক্তিগতভাবে আমার চ্যাট ফোনে প্রথম আলোচনাটা করতে হলো। শ্যামল বেসরা একই কেস। সেই কলকাতা সফরে RFDL এর ম্যাচগুলো আমি দেখতে গিয়েছিলাম। কল্যাণীতে গিয়েছিলাম, নৈহাটিতে গিয়েছিলাম, ব্যারাকপুরে গিয়েছিলাম স্টেডিয়ামে। যেহেতু গাড়ি থাকে তো অসুবিধা হয় না, চট করে চলে যাই বেশিরভাগ ক্ষেত্রে। সেখানে দেখেছিলাম একটা সুশিক্ষিত একটা ছেলে, একটা ছিপছিপে শ্যামলা, ভালো খেলছে, কিন্তু তাকে নিয়ে কোনো আলোচনা নেই। সমস্ত আলোচনা বিন্দু হচ্ছে গুইতে। গুরনাজ দেখেছেন তলিয়ে গেছে। আর গুইতের খেলা যদি ভালো করে ফলো করেন, দেখবেন ওকে যদি কেউ একটু প্রেস করে, ওকে যদি সময়ের চাপে ফেলা হয়, ওর মাথা কাজ করে না, পা থেকে বল ছিটকে যায়, উল্টোপাল্টা পাস দিয়ে দেয়। মানে আপনাকে হাই স্পিডে কিন্তু ভাবতে হবে, হাউ টু ম্যানেজ দ্য বল, সেটা শিক্ষাটা ওর মধ্যে নেই। এখন রেগে মেগে বলছে ও দিয়ামান্টাকাসের সাথে পাল্লা দিয়ে গোল করবে। আমি জানি না ও নিজেকে এখন স্ট্রাইকার ভাবছে কি না। তো এরকম প্রতিটা ক্ষেত্রে কিছুদিন আগে আমি প্রথম সঞ্জয় ওরাও নিয়ে আলোচনা করলাম, এখনও কিন্তু মিডিয়া আলোচনা শুরু করেনি। মানে বাকিদের ক্ষেত্রে আমার আলোচনার পরে তন্ময় দাস, শ্যামল বেসরা, দেবজিৎ রায়ের পরে কিন্তু মিডিয়া আলোচনা শুরু করেছে। শায়ান ব্যানার্জির আলাদা কেস, মানে শায়ান ব্যানার্জি শুরু থেকে সুশিক্ষিত ছেলে ছিল না, মানে এখন ও নিজেকে শিক্ষিত করার চেষ্টা করছে, যেটা আমি আমার আগের অডিওতে বিশদে আলোচনা করেছি। সঞ্জয় ওরা কিন্তু সুশিক্ষিত ছেলে, কিন্তু এখনও বাজারে ওকে নিয়ে আলোচনাটা শুরু হয়নি, যেহেতু বিগত দুটো কলকাতা ফুটবল লিগ ম্যাচে ও সাবস্টিটিউট হিসেবে 20 মিনিটের মতো খেলেছে এবং যথেষ্ট ভালো খেলেছে। তো সেই জন্য বলা যে আপনাকে কিন্তু আপনার নিজের উন্নতি করতে হবে। বাঙালি ফুটবলার কেন নেই ন্যাশনাল টিমে, কেন থাকবে? আপনার যদি প্রথম একাদশে না থাকে বাঙালি ফুটবলার, আপনার ISL-এ অন্তত বেঞ্চে না থাকে, তারা নিয়মিত না খেলে, তারা কেন ন্যাশনাল টিমের সুযোগটা পাবে? এবং আপনার বেঞ্চে এই জন্য নেই না যে বাঙালি ফুটবলার ভালো নেই, এই জন্য নেই যে আপনি বাঙালি ফুটবলারদের সাপোর্ট করছেন না, যারা যোগ্য। আমি বলছি না যে আগের অডিওতে বললাম যে র্যান্ডাম যে কোনো বাঙালিকে সাপোর্ট করবে না। দীপ শাহকে আমি কবে সাপোর্ট করেছি? আপনার এই মিরাজ মল্লিককে কবে সাপোর্ট করেছি? না, কৌস্তব দত্তকে কবে সাপোর্ট করেছি? ত্রুটিপূর্ণ বাঙালিকে অবশ্যই সাপোর্ট করবেন না।
তাহলে আখেরে বাঙালির ক্ষতি। কিন্তু যারা যোগ্য, যারা এডুকেটেড, তাদের সাপোর্ট করবেন। না ধরুন ভিক্ষা করে বেড়াবেন, ওই জার্মানি কনসুলেটকে বললেন আপনার আমার ফুটবলের উন্নতি করে দিন, ইংল্যান্ডকে বলবেন আপনার ফুটবলের উন্নতি করে দিন। খেয়ে কাজ নেই না মশাই, যা পারবেন নিজের যোগ্যতায় বেঁচে থাকবেন। সকলে ভালো থাকবেন।